আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। নির্বাচনী প্রক্রিয়ার বাইরে কোনো পন্থা গ্রহণযোগ্য নয় বলছেন ডক্টর মুইন খান। এদিকে তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা নিয়ে বিএনপি, জামায়াত, এনসিপির তিন মত। জানাবো সড়কে চাঁদা তোলাকে কেন্দ্র করে বিএনপি জামায়াত সংঘর্ষ, আহত 2। এবং সর্বশেষ জানাবো ফ্যাসিস্ট বিরোধী শক্তির ঐক্য ফাটলের সুযোগ দিয়েছে হামলাকারীরা, বলছেন দুলু। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নির্বাচনী প্রক্রিয়ার বাইরে কোনো পন্থা গ্রহণযোগ্য নয় বলছেন ডক্টর মুইন খান। নির্বাচনী প্রক্রিয়ার বাইরে অন্য কোনো পন্থা গ্রহণযোগ্য নয় এমন মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। ডক্টর আব্দুল মঈন খান বলেন, আমরা স্পষ্ট ভাষায় একটি কথা বলে দিতে চাই, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। গণতন্ত্রের যে উত্তরণ, সেই উত্তরণের একটি মাত্র প্রক্রিয়া আছে। সেই প্রক্রিয়াটা কি? সেই প্রক্রিয়াটির নাম হচ্ছে একটি সুষ্ঠু নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন। এর বাইরে আর কোনো পন্থা বাংলাদেশে কেন, সারা বিশ্বে বা অন্য কোথাও আছে বলে আমার জানা নেই। ডক্টর আব্দুল মঈন খান বলেন, আর যদি কেউ বলে তারা গণতন্ত্রে বিশ্বাস করে না, অন্য কোনো পন্থায় তারা এদেশকে পরিচালিত করতে চায়, তাহলে আমাদের পথ আলাদা, তাদের পথ আলাদা। এটা স্পষ্ট করতে হবে, গণতন্ত্রের মুখে সরে কেউ যদি এদেশের স্বৈরতন্ত্র কায়েম করতে চায়, সেটা বিএনপি হতে দেবে না। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কয়েকটি দলের কূটনৈতিক বক্তব্য প্রদানের তীব্র নিন্দা জানিয়ে ডক্টর আব্দুল মঈন খান বলেন, এদেশে গত কয়েকদিন যে বিভিন্ন ঘটনা হচ্ছে, সেই ঘটনার মূলে কোন রহস্য রয়েছে, সেই রহস্য আজকে বাংলাদেশের 18 কোটি মানুষকে উন্মোচিত করতে হবে। আমরা শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাসী, আমরা নিয়মতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী, আমরা সুষ্ঠু রাজনীতিতে বিশ্বাসী। ডক্টর আব্দুল মঈন খান বলেন, বাংলাদেশের সমাজ এবং সংস্কৃতিতে যেসব কথা, বাক্য, কটু বাক্য, সেগুলো দেশের মানুষ চিরদিন প্রত্যাখ্যান করে এসেছে। সেই সব কথাবার্তা, ভাষা আজকে দেশে যারা প্রকাশ্যে নিয়ে আসে, তারা বাংলাদেশকে ভালোবাসে না। মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে ডক্টর আব্দুল মঈন খান বলেন, আমরা এ দেশে বড় হয়েছি, আপনারা মুক্তিযুদ্ধ করেছেন, আপনারা কি কখনো দেখছেন যে বাংলাদেশে প্রকাশ্যে এই ধরনের শব্দ, ভাষা, কটুবাক্য এগুলো কখনো কেউ প্রকাশ্যে ব্যবহার করেছে? ডক্টর আব্দুল মঈন খান বলেন, উদ্দেশ্যমূলকভাবে বাংলাদেশের যে ইমেজ, সেই ইমেজকে ধ্বংস করার জন্য যে কর্মকাণ্ড বিগত কয়েকদিন ধরে দেখছি, সেটা কেন হচ্ছে তার বিশ্লেষণ করতে হবে। এজন্য কারা দায়ী তাদের চিহ্নিত করতে হবে। আমি বলি না যে তাদের শাস্তি দেব, শাস্তি দেওয়ার অধিকার আমাদের নেই, কিন্তু আমি এই কথাই বলবো, আপনারা যে অন্যায় হচ্ছে তার প্রতিবাদ করুন। শান্তিপূর্ণ প্রক্রিয়ায় বাংলাদেশের মানুষকে সঠিক পথে পরিচালিত হবার জন্য, গণতান্ত্রিক পথে পরিচালিত হবার জন্য আপনারা যার যার যা করণীয় আছে নিয়মতান্ত্রিক উপায়ে আপনারা সেটা করুন। তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা নিয়ে বিএনপি, জামায়াত, এনসিপির তিন মত। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত, কিন্তু এই সরকারের রূপরেখা কেমন হবে তা নিয়ে দলগুলোর মধ্যে মতভিন্নতা রয়েছে। বিশেষ করে এই সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগের প্রক্রিয়া নিয়ে বিএনপি, জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি জাতীয় ঐকমত্য কমিশনের কাছে আলাদা আলাদা প্রস্তাব দিয়েছে। সংবিধান সংস্কার কমিশন জাতীয় সংবিধান কাউন্সিলের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগের প্রস্তাব করেছিলেন। তবে ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনার পরিপ্রেক্ষিতে এনসিপির প্রস্তাব বাদ দেওয়া হয়। এর ফলে সংস্কার কমিশনের দেওয়া তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার রূপরেখা সুপারিশও বাদ দেওয়া হয়। বিএনপির প্রস্তাব, বিএনপি গত রোববার তত্ত্বাবধায়ক সরকারের একটি রূপরেখা প্রস্তাব করে। এতে প্রধান উপদেষ্টা নিয়োগ প্রক্রিয়ার 5টি বিকল্প রাখা হয়েছে। 1. রাষ্ট্রপতি যত দ্রুত সম্ভব সংসদে প্রতিনিধিত্বশীল দলগুলোর সঙ্গে আলোচনা করে প্রধান উপদেষ্টা হওয়ার যোগ্য ব্যক্তিদের মধ্যে থেকে একজনকে নিয়োগ দেবেন। 2. এভাবে নিয়োগ দেওয়া সম্ভব না হলে প্রধানমন্ত্রীর বিপরীত দলীয় নেতা, নিম্নকক্ষের স্পিকার ও ডেপুটি স্পিকারের সম্মেলনে কমিটি গঠন করতে হবে। কমিটির সভাপতিত্ব করবেন রাষ্ট্রপতি, তবে তার ভোটাধিকার থাকবে না। 3. এভাবেও সম্ভব না হলে সংশোধনে ওই কমিটির সদস্যের প্রতিনিধিত্বকারী তৃতীয় সর্বোচ্চ দলের একজন প্রতিনিধি নেওয়া হবে। এক্ষেত্রে রাষ্ট্রপতির ভোটাধিকার থাকবে। 4. এ কমিটির মাধ্যমেও সম্ভব না হলে প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, নিম্নকক্ষের স্পিকার ও সংসদের প্রতিনিধিত্বকারী বিরোধী দলগুলোর মধ্যে থেকে যারা ন্যূনতম
5% ভোট পেয়েছে তাদের প্রতিটি দলের পক্ষ থেকে একজন প্রতিনিধি থাকবে। এক্ষেত্রে রাষ্ট্রপতির ভোটাধিকার থাকবে। পঞ্চম বিকল্প হিসেবে ত্রয়োদশ সংশোধনী অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসা যায়। এক্ষেত্রে রাষ্ট্রপতিকে না রাখার বিষয়ে সব দল ইতিমধ্যে একমত হয়েছে। তবে সর্বোচ্চ পন্থা হিসেবে রাষ্ট্রপতিকে রাখা যায় কিনা বিবেচনা করা যেতে পারে। জামায়াতের প্রস্তাব। জামায়াতে ইসলামী একাধিক রূপরেখার প্রস্তাব দিয়েছে। তারা বলেছে তত্ত্বাবধায়ক সরকার 120 দিনের মধ্যে জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করতে। কোনো কারণে যদি তা সম্ভব না হয় তাহলে তার মেয়াদ আরও 60 দিন বাড়বে। জাতীয় সংসদের মেয়াদ শেষ হওয়ার 15 থেকে 30 দিন আগে এবং মেয়াদ অবসর ব্যতীত অন্য কোনো কারণে সংসদ ভেঙে গেলে ভাঙার সর্বোচ্চ 24 থেকে 48 ঘন্টার মধ্যে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার গঠনের বিষয়টি চূড়ান্ত করতে হবে। দ্বিতীয় প্রস্তাব, সংসদের মেয়াদ শেষ হওয়ার 15 থেকে 30 দিন আগে স্পিকারের তত্ত্বাবধানে এবং সংসদ সচিবালয়ের ব্যবস্থাপনার একটি সংসদীয় কমিটি হবে। এতে থাকবে প্রধানমন্ত্রী, সংসদ নেতা, সরকারি দলের দলীয় দলনেতা, বিরোধী দলীয় নেতা, সংসদের স্পিকার, সংসদের বিরোধী দলীয় ডেপুটি স্পিকার, সংসদ উপনেতা, সংসদের প্রধান হুইপ, বিপরীত দলীয় উপনেতা, বিপরীত দলীয় প্রধান হুইপ এবং সংসদের অন্যান্য বিরোধী দলের 2 জন প্রতিনিধি। এই কমিটি নিজেদের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে একজন প্রধান উপদেষ্টা বাছাই করবে। তৃতীয় প্রস্তাব, প্রথম দুটি পদ্ধতিতে একমত না হওয়া গেলেও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার গঠনের জন্য সংবিধানের ত্রয়োদশ সংশোধনী পুনর্বহাল করা হবে। তবে রাষ্ট্রপতিকে প্রধান উপদেষ্টার অতিরিক্ত দায়িত্ব দেওয়ার বিকল্পে বাদ দেওয়া হবে। এনসিপির প্রস্তাব, আইনসভার নিম্নকক্ষ তথা সংসদ ভেঙে দেওয়ার অন্তত 3 সপ্তাহ আগে 11 সদস্য বিশিষ্ট একটি সর্বদলীয় কমিটি গঠন করতে হবে। জামায়াতের প্রস্তাবে বলা হয়েছে মেয়াদ শেষের আগে কোনো কারণে সংসদ ভেঙে গেলে ভেঙে যাওয়ার 24 থেকে 48 ঘন্টার মধ্যে তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে। এনসিপির প্রস্তাব হলো আইনসভার নিম্নকক্ষ তথা সংসদ ভেঙে দেওয়ার অন্তত 3 সপ্তাহ আগে 11 সদস্য বিশিষ্ট একটি সর্বদলীয় কমিটি গঠন করতে হবে। প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে সর্বদলীয় কমিটির সংসদীয় দলগুলোর সদস্য সংখ্যা নির্ধারিত করতে হবে। সংসদীয় কমিটির সদস্য অন্তর্ভুক্তির ক্ষেত্রে যে কোনো দলের ন্যূনতম 5% ভোটের অধিকারী হতে হবে। সড়কে চাঁদা তোলাকে কেন্দ্র করে বিএনপি জামায়াত সংঘর্ষ, আহত 2। কুষ্টিয়ার কুমারখালীতে সড়কে চাঁদা তোলাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের কর্মীদের মধ্যে তীব্র সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার বিকাল 4টার দিকে পৌর শহরের কাজীপাড়া মোল এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের 2 জন আহত হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাকিব হোসেন পৌর কর্তৃপক্ষ থেকে যানবাহন চলাচল এবং পার্কিং এর জন্য 1 বছরের জন্য প্রায় 21,64,000 টাকা ইজারা নিয়েছিলেন। বুধবার বিকেলে কাজীপাড়া এলাকার যুব জামায়াতের নেতা শোভনের এক অটো চালক বন্ধু চাঁদা দাবির মুখে পড়েন। রাকিবের লোকজন 20 টাকা চাঁদা দাবির চেষ্টা করলে অটো চালক শোভনকে ফোন দেয়। এই ঘটনার পর শোভন লোকজন নিয়ে ঘটনাস্থলে এসে রাকিবের সমর্থনের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়, যার ফলে 2 জন আহত হয়। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোলাইমান শেখ বলেন, ইজারার টাকা তোলা নিয়ে সংঘর্ষ হয়েছে। আহতদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আহত রাকিবের সহকারী মোহাম্মদ বাপ্পি বলেন, প্রথমে শোভন খারাপ আচরণ করেছিলেন, পরে 5 থেকে 7 জন নিয়ে এসে রাকিবকে কুপিয়ে চলে যায়। অন্যদিকে যুব জামায়াতের নেতা শোভন অভিযোগ অস্বীকার করে বলেন, আমার বন্ধুর কাছ থেকে চাঁদা নিতে নিষেধ করায় আমাদের ওপর হামলা হয়েছে, আমার হাত কেটে গেছে, তবে কে করেছে জানি না। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।